আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন, তিনি বাংলাদেশে আসার পর থেকেই তার যারা শত্রু, বিরোধী পক্ষ প্রাণান্ত চেষ্টা করছেন তাকে হেয় করার, ছোট করার, বেইজ্জতি করার। এক্ষেত্রে তার যে অতীত ব্যাকগ্রাউন্ড, সেই অতীত ব্যাকগ্রাউন্ডের ছোট ছোট বিষয়গুলো, ভুলে যাওয়া বিষয়গুলো বা যে বিষয়গুলো মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে, সেই বিষয়গুলো আবার নতুন করে সামনে আনা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকের সেই ভিডিওতে ইন ডিটেলস বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু সাম্প্রতিক সময় তার লেখাপড়া নিয়ে, বিশেষত প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বেশিরভাগ সমালোচনাকারী নির্মম এবং নিষ্ঠুরভাবে বলার চেষ্টা করছেন যে তিনি একেবারেই মন্দ ছাত্র ছিলেন। মানে ভালো ছাত্র তো দূরের কথা, মন্দ ছাত্র বলতে যা বোঝায়, ধরুন লেখাপড়ার প্রতি ভীষণ রকম অমনোযোগী, তারপর ক্লাসে কখনো তিনি হাজির হতেন না, বা হলেও তিনি একাধিকবার ফেল করেছেন, কোনো কিছু শেখার ব্যাপারে তার কোনো রকম আগ্রহ ছিল না, এবং প্রায় সব ক্লাসে তিনি ডাব্বা মেরেছেন। এইভাবে ধাক্কাতে ধাক্কাতে অনেকগুলো স্কুল, কলেজ এগুলো সব পাড়ি দিয়ে তারপর তিনি সাকুল্যে এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছেন। আর সেই ইন্টারমিডিয়েট পাশ করতে গিয়ে অনেকগুলো কলেজ এবং অনেকগুলো যাকে বলা হয় স্কুল তিনি সেখানে তাকে পরিবর্তন করতে হয়েছে বলে তার যারা অনেক শুভার্থী পরিচয় দানকারী, মানে কেউ হয়তো বলছেন আমি তার কুটুম্ব হই, কেউ বলছেন আমি তার আত্মীয় হই, কেউ বলছেন আমি তার ক্লাসমেট, ইত্যাদি ইত্যাদি আরও নানা কিছু। তো এগুলো নিয়ে নানা রকম বিতর্ক চলছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে এর হাতে যদি রাষ্ট্র পড়ে, সে রাষ্ট্রের সর্বনাশ ঘটে যাবে, আর এ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের আর ইজ্জত বলে কিছু থাকবে না। এনসিপির নেতৃবৃন্দ থেকে শুরু করে, মানে এই তরুণ প্রজন্মের যারা নেতা তারা থেকে শুরু করে একেবারে বুড়া বুড়া দাড়ি চুল যাদের পেকে গেছে, তারাও তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছেন। আজকের এই ভিডিওতে আমি একটি শব্দ তারেক রহমান সাহেবের পক্ষে বলবো না, কিন্তু আমি শুধু যে জিনিসটা বলতে চাই সেটা হলো রাজনীতি এমন একটা বিষয় যে বিষয়টি মূলত রাজরক্ত বা রাজনীতির লিগেসি, এই দুটো বিষয় লাগে। যেখানে রাজতন্ত্র রয়েছে সেখানে রাজার রক্ত থাকতেই হবে। এমন ঘটনা ঘটেছে, তারেক রহমান সাহেব তো এখন 60 বছরের একজন পৌর মানুষ, ইন্টারমিডিয়েট পাস, অ্যাটলিস্ট তো মানে কলম দিয়ে দস্তখত করতে পারেন। কিন্তু এমনও ঘটনা ঘটেছে, বড় সাম্রাজ্য, বাংলাদেশের চাইতে 100 গুণ বড়, এই সাম্রাজ্যের রাজরক্তের ধারক একজন অবোধ শিশু নয়, মানে মাতৃগর্ভে এসেছে, মানে এমন অবস্থায়, মানে মহারানী বা রাজরানী প্রেগন্যান্ট হয়েছেন, এমন অবস্থায় রাজা মারা গেছেন। ওই যে প্রেগন্যান্ট হয়েছেন তাকে প্রতিভূ মনে করে রাজসিংহাসন খালি রাখা হয়েছে, রাজকর্ম চলেছে। তারপর ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে 15 বছর পর্যন্ত তিনি সেই যে রাজকুমার, তিনি সেই রাজর্ষি যিনি রয়েছেন বা রাজগুরু যিনি রয়েছেন তার অধীনে সবকিছু শিক্ষা গ্রহণ করে তিনি সিংহাসনে বসেছেন। এরবারে 1 বছরের 6 মাসের এমনকি 1 মাসের নবজাতক রাজরক্তের ধারক হয়ে সিংহাসনে বসেছেন। অসংখ্য ঘটনা হয়েছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না রাজরক্তের ব্যাপারে। দ্বিতীয়ত হলো যে রাজনীতির লিগেছি, অর্থাৎ যেখানে রাজতন্ত্র নেই, যে কোনো একটা সিস্টেমে সেখানে চলছে, সেটা ধরুন প্রাচীন গ্রিক রীতি কিংবা রোমান সাম্রাজ্যের যে প্রাথমিক দিকে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র জুলিয়াস সিজারের আগ পর্যন্ত প্রায় 700 বছরের গণতন্ত্র। তো সেই গণতান্ত্রিক সিস্টেমে দেখা গেল যে সিনেটর যিনি হচ্ছেন, কনসাল জেনারেল হচ্ছেন, সবারই একটা পারিবারিক ট্র্যাডিশন লাগতো। তো সেই এলিট পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কখনোই 700 বছরের যে রোমান ডেমোক্রেসি, সেই রোমান ডেমোক্রেসি কখনো যেতে পারেনি। একইভাবে ইংল্যান্ডে টিল নাও, এখন পর্যন্ত ইংল্যান্ডের যে অভিজাত সম্প্রদায়, রাজনীতি ঘুরে ফিরে তাদের মধ্যেই আছে। বাইরে থেকে হয়তো আশ্চর্যজনকভাবে কেউ হয়তো আসেন, কিন্তু এদের সঙ্গে কোনো পার্সেন্টেজে পড়ে না। সেখানে লর্ডসভার সদস্য কিংবা হাউস অব কমন্সের যারা সদস্য হন, অলমোস্ট সবাই একটি পারিবারিক লিগেসি ধারণ করেন। এছাড়া সম্ভব নয়। একান্ত ব্যক্তিগতভাবে তৃণমূল থেকে বেড়ে উঠে হাউস অব কমন্সের সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এইরকম ব্রিটেনের ইতিহাসে খুব অল্প। আমেরিকাতে একই অবস্থা। যারা গত 200 বছরে আমেরিকার
যাকে বলা হয় রাষ্ট্রপতি হয়েছেন, গিয়ে দেখেন যে প্রায় সবারই হাতে গোনা 2-1 ছাড়া লিগেসি আছে, বিশাল বিশাল লিগেসি রয়েছে। তো কাজেই যারা বলছেন রাজনীতিতে খুব বেশি শিক্ষা দীক্ষা লাগে, আপনি দেখুন যে আমাদের অতীতে যারা খুব সফল রাজন্য ছিলেন এই স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধু ওয়াজ জাস্ট নর্মাল গ্রাজুয়েট, সাধারণ গ্রাজুয়েট ছিলেন। তারপর তিনি এলএলবি পাশ করেছেন কিন্তু প্র্যাকটিস করেননি, বা এলএলবির ছাত্র ছিলেন এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন। এরপরে যদি আপনি ধরেন জিয়াউর রহমান সাহেব, তো আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যখন মানে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন ওই সময়টিতে সম্ভবত মানে এসএসসি মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বা মানে সেনাবাহিনী কমিশন র্যাঙ্কে যাওয়া যেত। এখন ইন্টারমিডিয়েট পাশ করে সেখানে যেতে হয়। তো এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যদি এখনকার জমানা ধরি, তাদের জমানা বাদ দেন, ইন্টারমিডিয়েট পাশ করে ঢুকেন এবং সেনাবাহিনী যে 2 বছর 24 মাস তারা ট্রেনিং দেয়, এই সময়টিতে তাদেরকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে কি হলো, এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান সাহেব হাইয়েস্ট গ্রাজুয়েট ছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নর্মাল পাস কোর্সে বিএ পাস করেছেন এবং তারও রেজাল্ট খুব বেশি ভালো নয়। তারপরে মাস্টার্স করেছেন বাংলাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর বেগম খালেদা জিয়া শুধুমাত্র এসএসসি পাস। এখন শুধুমাত্র এসএসসি পাস বেগম খালেদা জিয়া, আপনি গিয়ে দেখেন যে তিনি যে রাজনীতিতে সফল হয়েছেন এবং সেই এসএসসি পাস হওয়ার কারণে তার ক্যাবিনেটে আশেপাশে যত শিক্ষিত, সম্ভ্রান্ত, মর্যাদাবান লোকজনের সমাবেশ তিনি ঘটাতে পেরেছিলেন, তার সঙ্গে কেবলমাত্র বঙ্গবন্ধুর ক্যাবিনেটের তুলনা করা যেতে পারে। অর্থাৎ যে কোনো ক্যাবিনেটের চাইতে বেগম জিয়ার ক্যাবিনেট লেখাপড়া জানা, শিক্ষিত, সজ্জন, রাজনীতি বিশারদ ছিলেন। কাজে এখানে আসলে একজন মানুষ তার যে উইল ফোর্স, তার ভিতরে যদি বাই বর্ন মানে জন্মগতভাবে অপরাধ করার প্রবণতা না থাকে এবং তিনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হন, পাগল নিরোর মতো, সম্রাট ক্লডিয়াস নিরোর মতো পাগল না হন, অথবা তিনি সেই দস্যু বাদশাহে সাক্ষ্য আফগানিস্তানের এক বিরাট ডাকাত, হঠাৎ করে সেই সিংহাসনে তিনি বসে পড়েছিলেন, এইরকম যদি না হন, তাহলে প্রধানমন্ত্রীর পদ, রাজার পদ, প্রেসিডেন্টের পদ, যেটি সরকারের প্রধান এক্সিকিউটিভ হোক না কেন, তার আশেপাশে এরকম একটা সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমের মধ্যে তিনি ভালো কাজ করতে পারেন। এখানে যে কোনো সরকারের প্রধান ব্যক্তি তাকে যদি ভালো করতে হয়, সবার আগে তার এ গ্রুপ অফ জুয়েলস লাগবে, 9 জুয়েলস, 10 জুয়েলস বা 12 জুয়েলস। পৃথিবীর সব রকম শাসন ব্যবস্থা এবং পৃথিবীর সকল অঞ্চলে যারা খুব সফল হয়েছেন তাদের বড় একটা লাইব্রেরি ছিল, বাইতুল হিকমা ছিল রাজাদের। রাজা হয়তো পড়াশোনাই করতে পারতেন না, কিন্তু তারা অনেক পণ্ডিত ছিল, তারা ওই লাইব্রেরি থেকে তাকে পড়ে পড়ে শোনাতেন। সম্রাট আকবরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দ্বিতীয়ত হলো তাদের আশেপাশে মঞ্চে মিনিস্টার রূপে, আমির উমরার রূপে, উজির নাজির রূপে বড় বড় পণ্ডিত ব্যক্তি, কখনো কখনো বিদেশি বিশেষজ্ঞ ছিল। ইবনে বতুতা যেমন চিফ জাস্টিস ছিলেন, তো ওই জমানাতে তার মতো বুদ্ধিমান লোক খুব অল্প ছিল। কার ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের। তো এরকম অনেক বিদেশি, হিউয়েন সাং থেকে শুরু করে চীনা পরিব্রাজক যারা ছিলেন আমাদের বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষে এসেছেন, তারা সবাই স্বল্প সময়ের জন্য হলেও রাজকর্মে অংশগ্রহণ করেছেন। এইভাবে ইউএন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে ফরাসি সেনাপতি ছিলেন শিফরে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের কি লেখাপড়া করেছেন, কি পাস দিয়েছেন, এটা বড় বিষয় নয়। বিষয়টা হলো যে তিনি জ্ঞান এবং জ্ঞানী এই দুটো বিষয় সম্পর্কে তার ধারণা আছে কিনা। অর্থাৎ তিনি মোটামুটি একজন জ্ঞানী, একেবারে মোটামুটি একজন জ্ঞানী, কিন্তু তিনি কারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে তিনি চিনতে পারেন। তিনি যদি কেবলমাত্র জ্ঞানী লোকদেরকে চিনতে পারেন, এটা তার প্রথম যোগ্যতা। দ্বিতীয়ত হলো যে কিছু মানুষ আছে বোকা, নির্বোধ, হিংসুটে, তারা জ্ঞানী লোকদের সাথে শত্রুতা করে, লেখাপড়া জানা লোক দেখলেই তাদের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায় এবং ঝেঁটিয়ে ঝেঁটিয়ে তার রাজ্য থেকে জ্ঞানী লোকদেরকে তারা তাড়িয়ে দেয়। যেমন হীরক রাজার দেশের যে রাজার কাহিনী বলা হচ্ছে ওই রকম। তো তারেক রহমান সাহেব তার আশেপাশে যারা আছেন, আপনি তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, পরিবেশ দেখেন, পরিস্থিতি দেখেন, সেখানে কি মনে হয় যে তিনি কি জ্ঞানী গুণী লেখাপড়া জানা মানুষ তাদেরকে অবজ্ঞা করেন, অপমান করেন, দূর দূর করে তাড়িয়ে দেন, নাকি তাদের একটা সমাবেশ ঘটান? সেক্ষেত্রে তার ইন্টারমিডিয়েট পাস, এটার পরিবর্তে তার স্ত্রী যে অত্যন্ত উচ্চশিক্ষিতা, এবং সে উচ্চশিক্ষিতা মানে মেডিকেল থেকে ডাক্তারি পড়া বাংলাদেশে তো জেনে তেন বিষয় নয়। তার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন, মানে জুবাইদুর রহমানের। তো সেখান থেকে আবার ইংল্যান্ডে গিয়ে তিনি ও বাংলাদেশে থেকে আবার তিনি বিসিএস পাস করেছেন। বিসিএস পাস করতে জানা তেন বিষয় নয়, আবার বিসিএস পাস করে চাকরি করেছেন। বিদেশে গিয়ে আবার উচ্চতর ডিগ্রি নিয়েছেন, সেটা এফসিপিএস ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি তিনি সেখানে নিয়েছেন এবং ইংল্যান্ড থেকে ডক্টরেট করা বা এফসিপিএস করা
FRCS করা যে উচ্চতর ডিগ্রিগুলো রয়েছে, এগুলো চারটিখানি কোনো বিষয় না, সেই কাজগুলো তিনি করেছেন। তো সেই কাজগুলো করার পরে যেটা হয়, স্বামী যদি ভেগাবন হয়, বেকুব হয়, আমরা যাকে বলি অথর্ব গর্দভ হয়, তো এরকম উচ্চশিক্ষিতা যারা রমণী, তারা সঙ্গতির কারণে উদ্যত হন, অহংকারী হয়ে পড়েন এবং স্বামীকে ছাগলের মতো ঘুরাতে থাকেন। এখন এক্ষেত্রে তারেক রহমান সাহেব এবং বেগম জুবাইদা রহমান, তাদের দুজনের আপনি রসায়ন দেখেন। আমরা তো জুবাইদুর রহমানকে দীর্ঘদিন দেখেছি, কখনই কি তার আচার আচরণে দেখেছেন যে তারেক রহমান সাহেবকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো রকম ন্যূনতম সিমটম তার বা তার কন্যার আছে? তার কন্যা তুচ্ছ শিক্ষিতা, তিনি ব্যারিস্টার অ্যাট ল। তো আপনি শিক্ষা মানে একটা জিনিস, আর শিক্ষা এটা মানুষকে প্রচন্ড অহংকারী করে তোলে। তো সন্তান যদি শিক্ষিত হন, বাবা যদি লেখাপড়া না জানেন, বেকুব হন, তাহলে সন্তান বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এতে কোনো সন্দেহ নেই। স্ত্রী করেন, মাকে অনেক সময় শিক্ষিত সন্তানরা ধমক দেয়, তুমি কি বুঝো, চুপ করো। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে পারিবারিক যে বন্ডেজগুলো রয়েছে, পরিবারের যে কজনই তার আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তার যে সম্পর্কটা, সেখানে আপনি দেখুন যে তারেক রহমান সাহেবের মর্যাদাটা কি অসম্মানিত, বা যাকে বলা হয় আপনার কাছে খুব অসামঞ্জস্যপূর্ণ মনে হয় কিনা। আমি যতটুকু দেখেছি সেখানে মনে হচ্ছে যে পরিবারের সব লোকজন তাকে ভালোবাসেন, মান্যগণ্য করেন, এবং সমাজে চলতে গিয়ে সবসময় পুরুষ হিসেবে, নেতা হিসেবে, সম্মানিত ব্যক্তি হিসেবে তার অর্থাৎ তারেক রহমান সাহেবের মর্যাদাকে পরিবারের লোকজন আপহোল্ড করেন, এটা আমার কাছে মনে হয়েছে। তো কাজেই কেবল ইন্টারমিডিয়েট পাস করেছেন বা অতীতে যে কোনো একটা বদনামের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন, সেটা অনভিজ্ঞতা প্রসূত হতে পারে, সঙ্গদোষে লোহাভাসে এরকম হতে পারে, মন্দ লোকের সঙ্গে স্পর্শ মানুষকে খারাপ করে ফেলতে পারে, অনেক সময় শয়তানের ধোঁকাবাজিতে মানুষ খারাপ কাজ করে ফেলতে পারে। কিন্তু মানুষ যদি অনুশোচনা করে, তারপরে শেষে অতীতের অভিজ্ঞতা থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে দেখা গেল যে তার যে আর্ত উন্নয়ন, আত্মশুদ্ধি, ওটি পৃথিবীর জন্য খুবই উপকারী হয়ে পড়ে। মন্দ কাজ এমন একটা বিষয়, যে কোনো মন্দ কাজ আপনাকে আকর্ষণ করবে, সেটা অর্থ লোভ বলেন, নারীর প্রতি আপনার কামনা বাসনা বলেন, তারপরে ঘুষ দুর্নীতি বলেন, ক্ষমতার দাপট বলেন, যা কিছু বলেন। কিন্তু কেউ যদি এই কাজগুলো একবার করে ফেলে, করার ফলে তার যদি একটা শিক্ষা হয় এবং সে যদি বুঝতে পারে যে এই জিনিসগুলো ভালো না, তাহলে ওই লোকের দ্বারা ভবিষ্যতে এত ভালো কাজ হয় ক্ষেত্র বিশেষে, যেটি বলার মতো নয়। তো এক্ষেত্রে যারা বদনাম করতে চান, তাদের কাছে যদি এরকম তথ্য উপাত্ত থাকে, তাহলে বলতে পারেন যে না, সেই কাজগুলো সে এখনো করছে। আর যদি তথ্যপত্র না থাকে, যদি বদনাম মনে করেন যে কারোর বিরুদ্ধে গিবত করা এটা একটা কবিরা গুনাহ। থার্ডলি হলো যে এখন তিনি কি করছেন, এখন তিনি নামাজ কালাম পড়েন কিনা, নিচু ভাষায় কথা বলেন কিনা, ভদ্রোচিত আচরণ করেন কিনা, তো তার পোশাক, ড্রেস কোড ইত্যাদির মধ্যে শালীনতা বজায় তিনি রাখেন কিনা, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একটা মানুষকে মূল্যায়ন করা যায়। তো সেই দিক থেকে আমরা যে দুর্ভাগা জাতি, আমরা সবসময় করি কি, যে গাছে বসি সে গাছের ডাল কাটতে থাকি। এখন আমাদের দেশে রাজনীতির অঙ্গনে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, সেটা তারেক রহমান সাহেব বলেন, ডক্টর শফিকুর রহমান বলেন, অন্যান্য যে সকল ধরুন বিএনপি, তারপরে জামাত, এরপরে এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কেন্দ্র করে যে লোকগুলোকে এই মুহূর্তে আপনারা দেখছি, মূলত রাজনীতির সার্কেলে এদের বাইরে রাতারাতি যাওয়া সম্ভব নয়। রাতারাতি গেলে আবার সে আওয়ামী লীগের কাছে যাবেন, আওয়ামী লীগে যারা আসবে তাদেরকে তো আপনারা দেখেছেন, চিনেন। তো কাজে আমরা যদি প্রত্যেকটা মানুষকে ছোট করতে থাকি, অপমানিত করতে থাকি, লাঞ্ছিত করতে থাকি, তাহলে এই দেশ কারা চালাবে? মহান আল্লাহ আমাদের সবাইকে। আমাদের এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলি, এখানে একটা কথা বহুল প্রচলিত, কি জানেন তো, সাপও মরবে লাঠিও ভাঙবে না। আর সেটাই কিন্তু করে দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারত। অনেকে ভাবছে এই যে কূটনীতিকদের যে পরিবারকে তুলে নিয়ে চলে গেল ভারত, এবং সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে বড় বড় আধিকারিকরা 9-10 জন তাদের মধ্যে থেকে গোপনে ভারতে পৌঁছে গেল। এছাড়া আজকের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কি বলেছে যে বাংলাদেশে যেই আমেরিকানরা রয়েছে তারা যেন সমঝে বুঝে থাকে, কারণ এই 12ই ফেব্রুয়ারি ভোটের আগে বড় বড় ঘটনা ঘটতে পারে। এগুলো ভেবে অনেকেই ভাবতে পারেন যে ভারত হয়তো বাংলাদেশে আক্রমণ করতে পারে। এছাড়া আরও যেই বড় ব্যাপার সেটা হচ্ছে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে নিয়েছে ভারত, সমস্ত জায়গাতে সেনাবাহিনী তৈরি। আমাদের বেঙ্গলের যে বর্ডার সেটা রক্ষা করে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। অন্যদিকে বাকি মেঘালয়, তারপরে ত্রিপুরা, খানিকটা মণিপুর, মিজোরাম, এই জায়গাগুলো আসাম রাইফেলস দেখে, তারা তৎপর। এছাড়া চিকেন নেককে ঘিরে 3খানা গ্যারিসন তৈরি হয়েছে, সেখানে আবার
আমাদের প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী, আর এই ভৈরব বাহিনী হচ্ছে মারাত্মক, একেবারে খুংখার যাকে বলা হয়। অন্যদিকে হাসিমারাতে যেরকম আমাদের রাফেল ইনস্টল করা আছে সুকোই 30 MKI, অন্যদিকে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানকার এয়ারপোর্টগুলোতেও আমাদের এয়ারফোর্স প্রতি মুহূর্তে তৎপর। একটা চকলেট বোম যদি ভারতের সীমান্ত পেরিয়ে প্রবেশ করে তাহলে 1000টা বোধহয় প্রয়োজনই হবে না, একটা ব্রহ্মোস যথেষ্ট। তাও কথার কথা বলে রাখলাম যে তার এগেনস্টে 1000টা জবাব দেওয়ার তৈরি করে রেখেছে ভারত। কিন্তু অনেকে ভাবছে এই যে এতগুলো ব্যাপার ঘটিয়ে রেখেছে, সেখানে বাংলাদেশে কি ভারত আক্রমণ করতে চলেছে? আপনাদের জানিয়ে রাখি প্রথমেই যে না, ব্যাপারটা এরকম নয়। কেউ যদি বলে যুদ্ধ শুরু হতে চলেছে তাহলে ভুল। যুদ্ধ শুরু হওয়ার মতো জায়গা আগে ছিল, এখন আর যুদ্ধর কোনো জায়গা নেই। ফেব্রুয়ারির 12 তারিখের মধ্যে তো যুদ্ধ হবেই না, কোনো রকমভাবে ভারত কিচ্ছু বলবে না, শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে বাংলাদেশ নিজের পিছন কতটা মারছে আগে দেখে নিতে হবে না? যদি নিজের পিছন নিজে কেউ মারে তাহলে সেখানে অন্যকে কি দরকার আছে পেছন মারার? আপনাদের জানিয়ে রাখি 1 তারিখ থেকে বস্ত্রশিল্পের যত কলকারখানা তা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কফিনের আরও একটা শেষ পেরেক। এক তো ওই ক্রিকেটের দিকে দেখলেন, দ্বিতীয় আরও তৃতীয় আরও অনেক জায়গা রয়েছে। এবার আসি আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন তার সঙ্গে চুক্তি হয়েছে, মানে আমাদের ভারতের, সেই চুক্তি আরও অনেক বড় জায়গা চলে গেছে, মুক্ত বাণিজ্য হয়ে গেছে, মাদার্স অফ অল ট্রেড। আমেরিকা পর্যন্ত ঘাবড়ে গেছে, আমেরিকা পর্যন্ত এবার আস্তে আস্তে করে নরম মনোভাব পোষণ করছে। তার মানে বুঝতে পারছেন ব্যাপার কোন দিকে গড়িয়ে গেছে। আর এখানে জানিয়ে রাখি এই যে বাংলাদেশ বড় বড় কথা বলছিল না, ইউরোফাইটার টাইফুন নিয়ে আসবো, আপনাদের জানিয়ে রাখি অকাত নেই। বারবার বলেন না অকাত নিয়ে কথা, হ্যাঁ অকাত নেই। JF-17 কেনার অকাত যাদের নেই তাদের মুখে ইউরোফাইটার টাইফুন কিনবো এই কথাটা বলাটাই হচ্ছে স্বপ্নে ওই পোলাও বানানোর মতো, এবং 1 কেজি চালে 5 কিলো ঘি ঢালার মতোই হচ্ছে স্বপ্ন। আর পাবে না কোনো দিনও, কারণ এই ইউরোফাইটার টাইফুন ইউরোপিয়ান একটি প্রোডাক্ট, আর সেটি বাংলাদেশ কেনার তো ক্ষমতা নেই, আর চুক্তি ঠুক্তি হ্যান ত্যান সব পেছনে ঢুকে গেছে, কোনো দিনও পারবে না। আমাদের কাছে কথা হলো এই ভৌগোলিক দিক থেকে যেই জায়গায় বাংলাদেশ আছে সেই জায়গায় ভারতকে সমীহ করে না চললে তাহলে আরও একেবারে ধ্বংসের পথে চলে যাও, যা খুশি তাই করো, শুধু বেঁচে থাকবে একখণ্ড মাটি। ইভেন বাংলাদেশের কিছু মানুষ যারা প্রাক্তন নাকি সেনা ছিল তাদের মন্তব্য শুনলে মনে হয় এরা কি মাদ্রাসায় পড়ে সেনা হয়েছে? আমি মাদ্রাসাকে এইভাবে ছোট করলাম না, মাদ্রাসাতে তারা ধর্মীয় শিক্ষা নেবে, ধর্মীয় ব্যাপারে যাবে, ধর্ম নিয়ে প্রচার করবে, করতেই পারে। কিন্তু একজন সেনাবাহিনীতে কাজ করার পরেও রিটায়ার করার পর যদি এরকম গান্ডুর মতো কথা বলে তাকে বলতেই হয় যে ভাই আপনি এই সমস্ত কথা বলবেন না, আপনি ধর্মীয় ওই মাদ্রাসার থেকে পাস হওয়া যে সমস্ত মানুষ কথা বলে ওই দিকে যান না। বলছে আলেকজান্ডার নাকি যুদ্ধ এসছিল আর বাংলাদেশ দখল করতে শুধুমাত্র পারেনি, আর কি বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই কোনো দেশ বাংলাদেশের ভূখণ্ডে আঘাত হানবে না। আরে বাংলাদেশ ঠিক আছে নদীমাতৃক দেশ মানলাম, কিন্তু এই ভদ্রলোক, আমি ভদ্রলোক বলছি বটে, আপনারা নিজেরাই বিচার করবেন বাংলাদেশের মানুষ, তিনি এত পুরনো মানসিকতার মানুষ যে তিনি ভাবছেন যে এখন বোধহয় ট্যাঙ্ক নিয়ে এসে তারপর যুদ্ধজাহাজ নিয়ে এসে একেবারে প্রবেশ করিয়ে সেখান থেকে সৈন্যরা পার করে তারপর যুদ্ধ হবে। আরে এখন বর্ডার পার করতে হয় না রে বাবু, এখন মিসাইল, এখন ফাইটার জেটের যুগ, এখানে নদী কোনো বাধা সৃষ্টি করে না। এটুকু যদি শিক্ষা আপনি বাংলাদেশের একজন প্রাক্তন মিলিটারি হয়ে আমার থেকে নিতে হয় তাহলে বাংলাদেশের লজ্জা, এটা বাংলাদেশের লজ্জা। এই কথাগুলো বলার আগে এটা ভাববেন যে আপনার কথাগুলো অনেকে শুনছে, তো এইরকম ভুলভাল মন্তব্য কেন করেন? কোনো আঘাত আনা আপাতত হবে না, ভারত আগে নিজেকে সিকিউর করেছে। কারণ ওই মদখোর মালখোর ওই হাসনাত তারপরে সার্জিস এরা 7 সিস্টার দখল করে নেবে, আরও একজন সুদখোর ইউনুস, অনেকে নুনুস বলে, যাই হোক সে 7 সিস্টার কেটে দেবে। বাংলাদেশের একমাত্র অভিভাবক, এই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ, তাই না? তো ভারত সিকিউর করে নিয়েছে। আর এরপর
ছাল ছাড়ানোর ব্যবস্থা করে নিয়েছে। ছাল ছাড়ানো এখন হবে না, ছাল ছাড়ানোর জন্য ওয়েট করা হচ্ছে। আগে যদি কেউ নিজের ছাল খুলেই যদি বাইরে ফেলে দেয়, তার ছাল কেন ছাড়ানোর দরকার আছে? সব শেষ করেছে, ক্রিকেট শেষ করলো শেষ অবধি। আর গার্মেন্টস কারখানাগুলো এই 1 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে। আর কি বাকি আছে একটু খবর দিন বাংলাদেশ থেকে, যে দাদা আমরা এই জায়গায় 1 নম্বরে আছি, খবর দিন। 1 মাসের মধ্যে, সেটাও আমি করব না, আপনাদেরই নুনুস শেষ করে দেবে, কোনো টেনশন নেই। শুধু আমরা বলবো এই জায়গায় বাংলাদেশ কিন্তু 1 নম্বরে আছে, শুধু এইটুকু ভিডিও বানাবো, দেখবেন। চ্যালেঞ্জ করলাম 1 মাসের মধ্যে যদি বন্ধ না হয়ে যায়। অন্যদিকে অনেকে বলবে যে ভারতে তো খেলোয়াড় পাঠালো ওই তীরন্দাজদেরকে, সেটাই বলছি, কেন পাঠালো? 2 জন আম্পায়ারও তো আসছে আমাদের এখানে বিশ্বকাপের ম্যাচের পরিচালনা করতে, কেন পাঠাচ্ছে? কেন? আপনারা প্রশ্ন করুন। যেই দেশে আমাদের খেলোয়াড়রা যেতে পারবে না, সেখানে আমাদের আম্পায়াররা কী করে যাবে? সেখানে আমাদের ওই আর্চারি বিভাগের যারা বা শুটার, তারা কিভাবে যাবে? প্রশ্ন করবেন? আপনার তো দম নেই, আপনি তো মৃত একজন মানুষ। আপনার দম শুধুমাত্র ইউটিউবে এসে, ফেসবুকে এসে ভারতের নিন্দা করা, ভারতকে গালাগালি দেওয়া, আমাদেরকে ছোট দেখানো, দাদাদেরকে পচিয়ে আসি। এই দাদাদেরকে পচাতে 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 আপনারা যেরকমভাবে পচে গেছেন এই মুহূর্তে, গন্ধ কিন্তু আর চাপা নেই, পচা গন্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কিন্তু আপনাদের এই ক্ষমতা নেই আপনাদের সরকারকে বলার, রাজা তুই তো ন্যাংটা, তোর কাপড় কোথায়? এই ক্ষমতা আছে? নেই। তার কারণ আপনি মৃত একজন ব্যক্তি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জীবিত ব্যক্তির সংখ্যা কম। ওই যে বলেন না 18 কোটি 20 কোটি বাংলাদেশের জনগণ, দূর ব্যাং। 100টা লোক জীবিত আছে কিনা আপনি ভালো করে গুনেন দেখুন তো। সেই জীবিতর কী দাম? যে তার নিজের কথা বলতে পারে না, যে তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে পারে না, তার কী দাম? সেই জীবিত লোকের কোনো দাম নেই, সে জীবিতই নয়, তারা মৃত। শুধুমাত্র শরীরটা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাটিতে। যুদ্ধ হবে না, টেনশন করবেন না, যুদ্ধ হবে না, যুদ্ধ করবে না ভারত। ওই যে বলেছিলাম শুরুতেই, সাপও মরবে লাঠিও ভাঙবে না, সেটা যদি হয়ে যায় তাহলে ফালতু মেয়ে লাঠি ভাঙার কি দরকার? তো যুদ্ধ করার কোনো প্রশ্ন নেই। শুধুমাত্র আমাদের সেনাবাহিনী রেডি আছে আপনাদের ওই দিক থেকে কিছু হারকাত যদি হয়, সেই হারকাতের এগেনস্টে গিয়ে পাছার ছাল চামড়া ছাড়ানোর জন্য। কিন্তু ম্যাক্সিমাম এখন বাংলাদেশের মানুষ ছাল চামড়া নিজেরাই খুলে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে ছাল চামড়া ছাড়া বেরোচ্ছে। তার কারণ হচ্ছে ছাল চামড়া পরে বেরোলে বাংলাদেশের ওই মব বাহিনী, পুলিশ যারা আছে, তারাই তো ছাল ছাড়িয়ে নেবে, ফলে ছালটা ঘরে খুলে রেখে বেরোই। তো ছাল ছাড়া মানুষদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নিজেদের দেশকে এত সুন্দরভাবে গড়ে তোলার জন্য, নিজেদের ক্রিকেটকে এত বিশ্বকাপ পেয়ে গেল। বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি বাংলাদেশ এই 2026-এ, কারণ বিশ্বকাপে তারা যায়নি, আর যদি নাই যায় হারার প্রশ্নই আসে না। এছাড়া গার্মেন্টস কোম্পানিও বন্ধ করে দিল। তো সব দিক থেকে এই 2026-এ বাংলাদেশ হতে চলেছে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র। আমরা সবাই হিংসা করব, আমরা সবাই এটা চাইব জীবনে যে বাংলাদেশের মতো যেন আমরা কোনোদিনও না হই, কোনোদিনও না হই। কারণ ভালোর দিকে এগোনো দরকার, আর খারাপের দিকে পিছন ফেরা দরকার। আমরা আপনাদের দিক থেকে পেছন ফিরিয়ে নিয়েছি, বুঝুন আপনারা। স্বাধীন রাষ্ট্র, ভাল লাগছে? এনজয় এনজয়। সার্বভৌম রাষ্ট্র, যেখানে পাকিস্তান যা বলবে তাই হচ্ছে। ভেরি গুড। যারা ধর্ষণ করেছিল, এই যারা এখন চালাচ্ছে, তারাই ওই ধর্ষণকারীদের অবৈধ সন্তান। আপনিও কি তাই? যদি আপনি তাই হন, তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে আসুন, আমাকে গালাগালি দিন, বুঝে যাব আপনি হচ্ছে সেই রাজাকারদের, সেই পাকিস্তানি বাহিনীর অবৈধ সন্তান। আর যারা বাংলাদেশের ভালো মানুষ এখনও কয়েকজন বেঁচে আছেন, অবশ্যই জানাবেন আমি ভুল বললাম না ঠিক বললাম।